স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে দেশের ভেতরে ও বাইরে। তবে এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতেও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। সন্ধ্যায় ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এটার জন্য বড় একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে। বলেন, বিএনপির ভাবনায় শুধুই জনগণ। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সকল জুলুম নির্যাতনের জবাব দেবে বিএনপি। এই ৩১ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গত ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তালিকা হবে শহীদ ও আহতদের। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই ৩১ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নিজ নিজ এলাকায় স্থাপনা তৈরি ও নামকরণ করারও ঘোষণা দেন তারেক রহমান। আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ। বিএনপির ৩ দশকের রাজনৈতিক মিত্র জামায়াত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ। ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিটি দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন তারা। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান, শুধু রাজনৈতিক দল নয়, দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব। দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও। নির্বাচনকে ঘিরে ভোট আর জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলে আনার চেষ্টা তাই দুই দলেরই। বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, ঢাকায় চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব। খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে। তবে মুফতি রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের দেখা নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির। জামায়াত ইসলামী ৩০০ আসনেই নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেটা জোটের ভিত্তিতে হইতে পারে, সেটা সিট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হইতে পারে, এবং সকল ধরনের রাজনীতি অরাজনৈতিক ভালো মানুষগুলোকে অ্যাকোমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই। আর ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি। জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল। এখন যদি নির্বাচন ঘোষিত হয়, কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে না। আমরাও কথা বলছি, জামাত ইসলামও কথা বলছে। ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান, ভোটের আগে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত। ১৫ বছর যাবৎ যে কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যারা গত ১৫ বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে ১৫ বছর শাসন করেছে, তাদের সেই বিচারটি হওয়া উচিত। সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে, সেটা জনগণ ডিসাইড করবে। আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের। নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা। কোনো বিদেশি হস্তক্ষেপ আমরা যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত।
মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে, গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটিকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না। বুধবার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা চিত্র প্রদর্শনী দেখতে যান অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে হাজারো মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় এমন প্রশ্ন তোলেন সার্জিস। দেশে আসলে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একই সুরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত দলটির কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করে জানান, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছেন তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে আরেকটি অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে ওঠার পরিকল্পনা করছে। আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায়, সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। একদিকে অনিশ্চয়তায় বিনিয়োগ পরিস্থিতি খারাপ, কমেছে কর্মসংস্থান। অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনীতির এমন বাস্তবতা তুলে ধরে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদ দিয়েছে সিপিডি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সমান্তরালে রেখে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অপরিহার্য বলেও মনে করে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে যে ব্র্যান্ড বায়াররা আছে, বাংলাদেশের অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং ধানমন্ডি কার্যালয়ে। আয়োজক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে তথ্য উপাত্তের মাধ্যমে অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হয়। ব্যাংকগুলিতে তারল্যের সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য, স্থিমিত বিনিয়োগ পরিস্থিতি এবং বৈদেশিক রিজার্ভের হ্রাস। প্রতিষ্ঠানটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি। মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ, বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে পারেনি সরকার, রাজস্ব আয়ে ব্যাপক পতন। সিপিটি মনে করে অর্থনীতির উন্নতি নির্ভর করছে রাজনৈতিক সংস্কারের উপর। রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কারের মধ্যে তো আর বৈপরীত্য নাই, একটা আরেকটার সাথে আমার মনে হয় যে সমান্তরাল ভাবেই চলতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা, কর্মসংস্থান কমেছে। সামনে এগোতে নির্বাচনে যাওয়া দরকার বলে মনে করে সিপিডি। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন, আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে। এবং ব্যবসা কিংবা বিনিয়োগ কখন হয়, নিশ্চয়তাটা, স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক অবস্থায় ফিরতে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ প্রতিষ্ঠানটির। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ চলতি অর্থ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের চেয়ে 2.7 গুণ বেশি। খেলাপি হলো কিন্তু সে আরেকটা ব্যবসার নামে ঋণ নিচ্ছে, কিন্তু আসলে একই ব্যক্তি। তো এই ধরনের একই অর্থনীতির এমন বেহাল দশায় ব্যয়ের লাগাম টেনে ধরতে সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছে সিপিডি। নেওয়ার কথা আমরা শুনছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। ভোটের হাওয়া লেগেছে ময়মনসিংহ মহানগরীতে। দমনপীড়নে কোণঠাসা বিএনপি জামায়াত 1.5 দশক পর ফুরফুরে মেজাজে। বিএনপি নেতারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। সভা সমাবেশের পাশাপাশি যোগ্য প্রার্থীর খোঁজে নেমেছে জামায়াত।
আর মানুষের অধিকার ও জনসমর্থন জোগাতে কাজ করছে বৈষম্য বিরোধীরা। সুশীল সমাজ বলছে, জনগণের মুক্তির প্রত্যাশায় যে বিপ্লব, রাজনৈতিক দলগুলোকে তা ধারণ করে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের পর ব্যাপকভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ময়মনসিংহে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মাঠে বেশ সক্রিয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে মহানগরে বিএনপি ও জামায়াত ইসলামীর তৎপরতা বেশি। জামায়াত দল হিসেবে মাঠে আছে বেশ শক্ত অবস্থানে। তাদের কর্মী সমাবেশ থেকে শুরু করে সব অনুষ্ঠানে রয়েছে সর্বোপস্থিতি। তবে ময়মনসিংহ ৪ আসনে প্রার্থী কে হবেন তা এখনো খোলাসা হয়নি। আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে জামাত ইসলামী সর্বাবস্থায় প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে কার্যক্রম আছে, নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম, তারপরে তাদেরকে তাদের জন্য সাংগঠনিক প্রোগ্রাম দেয়া, এগুলো সংগঠন থেকে আসলে অনেক দিন থেকেই আমরা করছি। বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো আগের চেয়ে অনেক চাঙা। যদিও ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে, যেখানে রয়েছে দ্বিধাবিভক্তি। মহানগর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের মধ্যে চাপাকন্দল থাকলেও একসাথে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। আগামী নির্বাচনে এই দুইজন ছাড়াও যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খানও মনোনয়ন চাইতে পারেন। নেতারা বলছেন, নির্বাচনের পাশাপাশি কাউন্সিলের জন্য প্রস্তুত হচ্ছে দল। নির্বাচন ছাড়া তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, সুতরাং সেই ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুতি ছিল। কর্মী যারা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলীয় প্রার্থী জয় করার জন্য সবসময় তারা নিবেদিত। আমাদের ওয়ার্ড পর্যায়ে, আঞ্চলিক কমিটি, ইউনিয়ন এবং থানা, জেলা সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতোভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ। নানা কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও জনসমর্থন তৈরি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তারা। এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখানে আমাদের শান্তি এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব। জনমানুষ থেকে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রস্তাবনা নেওয়া হচ্ছে। সেই প্রস্তাবনার মাধ্যমে কিরূপ বাংলাদেশ জনগণ চাই, সেই বিষয়ের ভিত্তিতে আগামীর আমাদের কার্যক্রম আগাবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে আরও বেশি সক্রিয় থাকার পরামর্শ সুশীল সমাজের। আমরা চাই জনগণের স্বার্থে তারা আরও বেশি বেশি তাদের দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন, পাশাপাশি জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো নিয়েও তারা কাজ করবেন। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশ যেতে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে আর ঘুরতে হবে না দাঁড়ে দাঁড়ে। অনলাইনে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল কাগজ সত্যায়িত হবে অ্যাপোস্টিল কনভেনশন 1961 এর মাধ্যমে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতি এবং ভোগান্তি কমবে বিদেশে থাকা সাধারণ মানুষের। সাধারণত বিদেশে যাওয়া শিক্ষার্থী এবং সাধারণ চাকুরিদের অন্তত ৩-৪টি মন্ত্রণালয় থেকে কাগজপত্র সত্যায়িত করে সেটি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। তারপর তা জমা দিতে হয় সংশ্লিষ্ট দূতাবাসে। এর জন্য খরচ হয় বিপুল অর্থের। সময়, শ্রমের পাশাপাশি দালালের খপ্পরেও পড়তে হয় কখনো কখনো। অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনের মধ্য দিয়ে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন বিদেশগামী মানুষ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় দেশের 500 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি কমবে এই ব্যবস্থার মাধ্যমে। রাষ্ট্রীয় উৎসাহেই টাকা পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইমেজ একদিনে সৃষ্টি হয় না, একদিনে শেষ হয় না। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়, ইমেজ কিন্তু তখন আপনি ভালো ভালো কথা বলে রক্ষা করতে পারবেন না। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইতালি দূতাবাসে এখনো 60,000 পাসপোর্ট আটকে আছে, দুর্নীতি হয়েছে বলেই জানান পররাষ্ট্র উপদেষ্টা। 60,000 পাসপোর্ট আটকা আছে ইটালিতে। কেন আটকা আছে? কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। তারা সবগুলো কেস আটকে রেখেছে, তার প্রতিটা কেস পরীক্ষা করে দেখবে, কারণ দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। কাগজের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বিরাট নতুন জিনিস এটা হতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেই দেশগুলো এটা গ্রহণ করছে না, তাদের এখানে কিন্তু আমাদের সমস্যা প্রচুর রয়ে গেছে।
তবে যেসব দেশ অ্যাপোস্টিল কনভেনশনের আওতায় নয় সেসব দেশে সমস্যা থেকেই যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে দুদক। সূচনা ফাউন্ডেশনে করমুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখবে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে সংস্থাটি। বুধবার দুপুরে ধানমন্ডির ৫ নম্বরে রোডের ৫৪ নম্বর বাসাটিতে অভিযান চালায় ৪ সদস্যের দুদকের একটি দল। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যার বিরুদ্ধে জালিয়াতের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান। এই প্রতিষ্ঠানটির বিষয়ে সমাজ কল্যাণ থেকে যে তথ্য পেয়েছে সেখানে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা দেয়া আছে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসাটির, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি দুদক। এর আগে পূর্বাচলে ১০ কাঠা প্লট জালিয়াতির অভিযোগ সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। তাদের যে করমুক্ত করার যে বিষয়টা এসআরও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। দেশের বায়ু দূষণের ৩০ থেকে ৩৫% আসে বাইরের দেশ থেকে এবং ২৮% পাওয়ার প্ল্যান্ট থেকে। তাই দূষণ নিয়ন্ত্রণে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এক কর্মশালায় একথা বলেন তিনি। কাছে আমাদের অ্যাকশন প্ল্যান, আমাদের প্রকল্প তখনই অর্থবহ হয়ে উঠবে যখন আমরা সেগুলো বাস্তবায়ন করে তাকে বলতে পারবো যে আগামী বছর আমরা বায়ু দূষণ 5% কমিয়েছি। বায়ু দূষণ একদিনে কমবে না এটাও যেমন সত্য, কিন্তু একদিনে কমবে না এই কথাটা তো আমরা গত 10 বছর যাবত বলে আসতেছি। আগামী 10 বছর আর এই কথা আমরা বলবো না। আমরা এমন একটা কর্মপরিকল্পনা করব সকলকে সাথে নিয়ে। এক শ্রেণীর লেবাসধারীরা ধর্মকে ব্যবহার করে লুটপাট করেছেন, তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিকেলে রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বলেন, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ধর্মকে পুঁজি করে গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছে। এসব প্রতিষ্ঠান থেকে সতর্ক থাকতে হবে। গ্রাহক ঠকানো ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে কওমি উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। সম্মেলনে ২৫০০-এরও বেশি কওমি উদ্যোক্তা অংশ নেন। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেস এর সভাপতি সুরেশ দাদলানি। অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান কনসার্ন ইউএসএ। এর অংশ হিসেবে সম্প্রতি টাঙ্গাইলের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সংস্থাটি। নানা বয়সী মানুষ এই ক্যাম্পে এসে চিকিৎসা নেয়। এই সময় উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইউএসএ এর সিইও মাসুম মাহবুব। তিনি বলেন, বাংলাদেশে প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 5 জন ডাক্তার রয়েছে, যা স্বাস্থ্যসেবার সংকট তৈরি করেছে। সংকট মোকাবেলায় হিউম্যান কনসার্ন ইউএসএ কাজ করছে। চালু করা হয়েছে ক্লিনিক অন হুইসেল প্রকল্প, হুইলস প্রকল্প। এতে সহযোগিতা করছে HMBD ফাউন্ডেশন ও হিউম্যানিটি ফাউন্ডেশন। এর আওতায় মাসিক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 3000-এর বেশি রোগীকে সেবা দেয়া হচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ। বর্তমানে মোবাইল স্বাস্থ্যসেবা প্রকল্পটি টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুরের দুর্গম এলাকার চালু রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা নিচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ। জামিনে মুক্তির পর কারাফাটকে আবার আটক হয়েছেন রাজশাহী 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। বুধবার রাতে 8টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। আবুল কালাম আজাদের জামিনে মুক্তির খবর এদিন বিকেলে জানাজানি হয়।
এরপর কারাগারের বাইরের সড়কে অবস্থান নেন ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠি ও ইটপাটকেল দেখা যায়। রাত 8টায় কারাগারের ভেতরের প্রধান ফটক থেকে বের হন আবুল কালাম আজাদ। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন। এই সময় বাইরে থাকা পুলিশের একটি জিপে তাকে তুলে নেওয়া হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে 14টি মৃত কাছিম উদ্ধার করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের গবেষক দল। মৃত কাছিমগুলো অলিভ রেডেলে প্রজাতির। গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতের মাঙ্গালাপাড়া নাজিরা টেক পয়েন্ট থেকে কাছিমগুলো উদ্ধার করা হয়। গত 6 দিনে এই নিয়ে 84টি মৃত কাছিম উদ্ধার হয়েছে বলেও জানায় গবেষক দল।